পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের রাজ্য কমিটির তরফ থেকে মহামতি কমরেড লেনিনের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা লেনিনের জন্মদিবসই হোক বা লেনিনকে নিয়ে যে কোনো আলোচনা, অবশ্যম্ভাবী সে আলোচনাতে মূল আলোচনার কেন্দ্রবিন্দু এটা সবসময়ের জন্য হবে যে পৃথিবীর বুকে প্রথম বৈজ্ঞানিক সমাজতন্ত্র নির্মাণের কারিগর হিসাবে এবং সেই সমাজতন্ত্র নির্মাণের বিপ্লব সাধিত করার পর তার নেতৃত্বে কিভাবে সেই ভূখণ্ডে মার্ক্সবাদ আরেকজন এই পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাবিদ, শ্রেষ্ঠ সন্তান কার্ল মার্ক্স, তার যে কালজয়ী তত্ত্বের আবিষ্কার, উদ্বৃত্ত মুনাফার শোষণ বন্টনের মধ্য দিয়ে এঙ্গেলস সহ যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে এরকম একটা ব্যবস্থা পরিচালনার সুযোগ তৈরি হলে পরে সেখানেই এই তত্ত্ব এটা প্রয়োগ করা সম্ভব। তার অনেক কৌশল দরকার, তা তো সম্পূর্ণ অজানা। কমরেড লেনিন সে কাজটাই রাশিয়ার ভূখণ্ডে সেখানে করে দেখিয়েছেন এবং সেই জায়গাতেও কার্ল মার্ক্সের জীবদ্দশাতেই প্যারি কমিউন সংগঠিত হয়েছিল, তার পতন ঘটে। কিন্তু তাদের বিশ্বাস ছিল যে এরকম একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং এটা স্থায়ী হবে এরকম একটা দেশে যেখানে শ্রমিকের সংখ্যাধিক্য, কারণ শ্রমিকরা কারখানার বাসিতে তাদের ঘুম থেকে ওঠা, কারখানার বাসি দিয়ে তাদের ছুটি বা তাদের মজুরি ইত্যাদি নেওয়ার ক্ষেত্রেতে একসাথে বসতে হয়, যেতে হয়। কাজেই তারাই পারবে এরকম একটা ব্যবস্থা তৈরি করার জন্য। কৃষক প্রধান দেশে, শিল্পে উন্নত দেশে এটা হবে না। কিন্তু রাশিয়া সে 1917 খ্রিস্টাব্দে শিল্পে উন্নত ছিল না এবং দীর্ঘ শতাব্দী প্রাচীন যার শাসনে সামন্ততন্ত্রের মধ্যে যে জনগণের মধ্যেও একটা অন্ধ আনুগত্য থাকে, যা এখন আমরা ত্রিপুরাজ্যের মধ্যেও কিছু দেখতে পাই, যে শিক্ষিত অর্ধশিক্ষিত হয়তোবা এটা স্থায়ী না, কিন্তু একটা অন্ধ আনুগত্য যে সামন্ততন্ত্র না থাকলেও সেখানেও ছিল, সেটা করে দেখিয়েছেন। তো আজকে যখন আমরা কমরেড লেনিনকে স্মরণ করছি, অবশ্যই সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং সেই সমাজতান্ত্রিক ব্যবস্থার সাথে আজকের দুনিয়াতে যে দ্বন্দ্বগুলো এই সারা পৃথিবীর রাজনীতিতে, অর্থনীতিতে, পৃথিবীর যে কোনো গোলার্ধেই হোক, যে ঘটনাবলী ঘটছে, সমাজতান্ত্রিক ব্যবস্থার সাথে তার তুলনায় এবং তার পরিণতি কি হবে তা যাচাই করার জন্য, তা থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই যে লেনিনের কাজ, তার জীবন থেকে শিক্ষা এবং তিনি তার সেই কাজ সম্পাদিত করতে গিয়ে কি মুন্সিয়ানায়
তৎকালীন সময়েতে সংগঠন তৈরি করেছেন, এটা আমরা যারা সমাজ পরিবর্তনের জন্য স্বপ্ন দেখি, লড়াই করি, আমাদের কাছে শুধু আজকে কেন, তার 156তম জন্মদিবসে আগামী 100,000 বছর পরেও এই পৃথিবীর আগামী প্রজন্মের কাছে সমান গুরুত্বপূর্ণ থাকবে। তো আজকে যখন আমরা এই 156তম তার জন্মদিবস আমরা উদযাপন করছি, আজকে তার নেতৃত্বে যে রাশিয়াতে বিপ্লব হয়েছিল 1917 ইংরাজিতে, তার 108 বছর। তারপর তার মৃত্যুর পর 1924 সালে লেনিনের মৃত্যু হয়। তারপরও আরো 101 বছর, এবং লেনিনের হাতে গড়া যে সমাজতন্ত্র, যা 1990 ইংরাজিতে সেখানকার সোভিয়েত কমিউনিস্ট পার্টির মধ্যে আভ্যন্তরীণ দুর্বলতার কারণে যা ভেঙে যায়, তারপরও আরো 35 বছর পার হয়েছে। ভোলগা নদী দিয়ে এবং পৃথিবীর সব নদী দিয়ে ইতিমধ্যে অনেক জল গড়িয়েছে। তো 1917 সালে যখন বিপ্লব হয়, তখনও যারা আজকের বিশ্ব পুঁজির যারা ধারক বা বাহক, যারা 1990 ইংরাজিতে সোভিয়েত পতনের পর বলেছিলেন সমাজতন্ত্রের ভবিষ্যৎ খতম, তার কোনো ভবিষ্যৎই নেই, তারাও তখন বলতে চেষ্টা করেছিলেন এটা আর কদিন চলবে। লেনিন কদিন এই নিরক্ষর কুসংস্কারচ্ছন্ন এই রাশিয়ান জনগণ, তার সাথে মধ্য এশিয়ার আরো উন্নত অনেকগুলো দেশ সেখানে যুক্ত হয়েছে, তাদের ঐক্যবদ্ধ রাখবেন। তারপর তার মৃত্যুর পর আবারও বলতে চেষ্টা করেছিলেন লেনিন তো নেই, যারা এখন আছে তাদের সে মুন্সিয়ানা নেই, দক্ষতা নেই, অচিরে ভেঙে যাবে। 90-এর পরে তো শুধু রাশিয়ার ভূমিতে কেন, আমরা আমাদের এই দেশেও আনাচে কানাচে এই মার্ক্সবাদের তথা সমাজতান্ত্রিক ব্যবস্থার তার দুর্বলতা, তার ভবিষ্যতের অন্ধকারের কথা নানাভাবে শুনতে চেষ্টা করেছি। কিন্তু আজকের দুনিয়ার প্রেক্ষিতে, আজকের যে সারা পৃথিবীতে চলমান ঘটনার প্রেক্ষিতে যদি আমরা বিচার করি, সেখানে সমাজতন্ত্রের শ্রেষ্ঠত্ব, প্রাসঙ্গিকতা, লেনিন যে সমাজ ব্যবস্থা তৈরি করার মধ্য দিয়ে সারা পৃথিবীকে পথ দেখিয়ে গেছেন। শুধু রাশিয়ার কামানের গোলা শুনে চীনে যাদেরকে আফিম খাইয়ে বুধ করে রেখে দিয়েছিল, কমরেড মাও সেতুং বলেছিলেন যে রাশিয়ার কামানের গোলায় আমাদের ঘুম ভেঙেছে, আমরাও আমাদের দেশটাকে রাশিয়ার মতো গড়ে তুলতে চাই। পরবর্তী সময়তে কিউবাতে, উত্তর কোরিয়াতে, ভিয়েতনামে সেই পথ ধরে তারা এগিয়েছে। শুধু সেই সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পেছনে এই কয়েকটা সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যেই শুধু তার সুফল জনগণ নিতে পেরেছে, তারাই তা থেকে ফায়দা তুলতে পেরেছে তা নয়। আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন, হ্যাঁ, ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ডান বাম মধ্যপন্থী চরমপন্থী সবাই মিলে ব্রিটিশদের রাজত্ব থেকে তারা অতিষ্ঠ করে তুলেছিল। কিন্তু সেই 1939-এ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল,
হিটলারের নেতৃত্বে সেই হিটলারের যে দর্পকে চূর্ণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়ে 1945 ইংরাজিতে যদি লাল ফৌজ, লাল পতাকা শুধু রাশিয়ার মধ্যে না গোটা ইউরোপের মধ্যে এবং তার বাইরেও যদি তার প্রভাবটা পৌঁছত, যারা ইতিহাসবিদ গবেষক তারা হয়তো বলবেন আমাদের ভারতবর্ষেও এত দ্রুত আমাদের এই স্বাধীনতা লাভ হতো কিনা, ইংরেজরা চলে যেত কিনা। এবং শুধু ভারত কেন, পৃথিবীর আরো বহু ভূখণ্ডে অসংখ্য এরকম উপনিবেশিক রাষ্ট্র সাম্রাজ্যবাদের জোয়াল থেকে মুক্ত হতো কিনা, এটা সন্দেহ। তো আজকে আমরা এমন একটা সময়ে আমরা উপনীত হয়েছি, সারা পৃথিবী আরেকটা যে অত্যন্ত অভূতপূর্ব অভিজ্ঞতার আজকে আমরা তার মুখোমুখি। 1990 ইংরাজির পর যারা ভেবেছিল এখন তো আর সোভিয়েত নেই, সমাজতান্ত্রিক ব্যবস্থা নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পৃথিবীর কোন গোলার্ধে সামরিক হোক বা অর্থনৈতিক বা রাজনৈতিক হস্তক্ষেপ হলে সোভিয়েতের নেতৃত্বে সমাজতান্ত্রিক দুনিয়া এগিয়ে আসত, কিউবাকে সেই 1959 ইংরাজির পর থেকে অবরুদ্ধ রাখার পরও কিউবাকে দমানো যায়নি, কেন রাশিয়া ছিল, সোভিয়েত ছিল। সোভিয়েত তো এখন নেই, কিউবাকে পদানত হতে হবে, সারেন্ডার করতে হবে। চীনও বেশি দিন থাকবে না, আর উত্তর কোরিয়া, ভিয়েতনাম এগুলো তো খান খান করে ভেঙে যাবে। কিন্তু আমরা কি দেখছি যে আজকে সাম্রাজ্যবাদী ধর্মবাদী ব্যবস্থার যে সর্বোচ্চ স্তর, আজকে ডোনাল্ড ট্রাম্প কেন আরো অনেকে এসছে, কিন্তু আমরা দেখছি যে আপাত সাময়িকভাবে সমাজতান্ত্রিক শিবির একটু দুর্বল হলেও যে ধনতান্ত্রিক শিবির ঠিক সেরকম ভাবে একেবারে অসমত ঘোড়ার মতো ছুটতে পারছে। তারা নিজ দেশ বা যে সমস্ত দেশের উপরে তাদের রাজনৈতিক সামরিক প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে। আমরা গত 2 দশকে আমরা দেখেছি আফগানিস্তানের উপরে, ইরাকের উপরে, এখন ইউক্রেন এবং গাজার উপর চলছে। কিন্তু যখন অন্যের ঘরে আগুন জ্বালাচ্ছে, নিজের ঘরকে রক্ষা করতে পারছে না। আজকে আমেরিকাতেও দেখছি আমরা একসাথে আমেরিকার ইতিহাসে এতগুলো শহরে 300, 400, 500 শহর একসাথে, ইউরোপের বিভিন্ন দেশে এত প্রতিবাদ, এত সংহতি আমরা এই পৃথিবী আগে প্রত্যক্ষ করিনি। সেই জায়গাতেই যে লেনিনের এই সৃষ্টির যে তার শ্রেষ্ঠত্ব, প্রাসঙ্গিকতা, সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রাসঙ্গিকতা, এটাকে আরেকটু অন্যভাবে বলা যায় যে আমেরিকা হোক বা ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলো, তাদের বৈভব, তাদের বিকাশের পেছনে যদি ইতিহাস একটু করে দেখা যায়, সেই ব্রিটিশরা, ওলন্দাজরা, ফরাসিরা, এরা আরো বহু বছর আগে থেকে পৃথিবীর বিভিন্ন দেশে তারা উপনিবেশ স্থাপন করেছে, লুট করেছে আমাদের দেশকে প্রায় 200 বছর। আমেরিকাও। কিন্তু এই অবস্থার মধ্যেও আজকে সমাজতান্ত্রিক চীন মাথা তুলে দাঁড়াচ্ছে। কেউ কি সে অভিযোগ করতে পারে যেন সমাজতান্ত্রিক চীন, হ্যাঁ, তাদের সেখানকার ব্যবস্থা নিয়ে আমাদের একটু সমালোচনা থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, থাকাটাই যে কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু ব্রিটিশ বা আমেরিকানদের মতো
পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে সেখানে দখলদারি করেছে, এই অভিযোগ কেউ আনতে পারে না। সেই কারণেই আজকে নতুন করে সাম্রাজ্যবাদী দুনিয়া ট্যাক্স ওয়ারের নামে আজকে চীনকে প্রতিহত করা, অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিহত করার, অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থাই শ্রেষ্ঠ, এটাই প্রাসঙ্গিক। কিন্তু আমাদের দেশে তো সমাজতন্ত্র হয়নি। আজকে আমরা আমাদের দেশের মধ্যে আমাদের যে সংঘাত, আমাদের যে দৈনন্দিন লড়াই, এখানকার যে সাম্প্রদায়িক এবং কর্পোরেট শক্তির যে যুগলবন্দি আরএসএস বিজেপির নেতৃত্বে গত 11 বছর ধরে আমাদের এ যাবৎ সমস্ত অর্জিত সমস্ত অধিকার কেড়ে নিয়ে একটা একনায়তন্ত্র, ধর্মের ধ্বজা উড়িয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে প্রতিদিন বিষাক্ত সমস্ত আবহাওয়া তৈরি করে আজকে আমাদের দেশের শ্রমজীবী মানুষের লড়াই, তার অধিকার কেড়ে নেওয়ার, দাবিয়ে রাখার, আমাদের ভারতীয় সংবিধান আমাদের যতটুকু দিয়েছে সবটা তো আমরা পাইনি সংবিধানের মধ্য দিয়ে, যদিও এভাবে তো বলা ঠিক পাবলিকলি বলা যায় না, তারপরেও আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা সংগ্রামীদের সবটা তো হয়নি। কিন্তু তাও সংকুচিত করার জন্য, তাও কেড়ে নেওয়ার জন্য যে আমাদের দেশের বর্তমান সরকার যেভাবে চেষ্টা চালাচ্ছে, এই যে গত পরশুদিন বা দুদিন আগেও বর্তমান আমাদের দেশের শাসক গোষ্ঠীর যে গত 18 লোকসভা নির্বাচনে সেখানে 400 পারের আস্ফালন, এককভাবে 370টি আসন মানে দখল করার ধম্ব ঘোষণা করার পরও বহু দূরে থেমে যেতে হয়। এদেশের ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসের ফলে, কিন্তু বিন্দুমাত্র তারা তাদের এজেন্ডা থেকে সরে আসেনি। তারা জানে অন্তত এই 18 লোকসভা নির্বাচন, এই লোকসভাতে যেখানে পার্লামেন্টের কোন কক্ষেই তাদের 2/3 সদস্য নেই, সংবিধান সংশোধন করতে গেলে পরে কোন একটা বিল পাশ করা যাবে, অর্থ বিল তো 1 ভোট বেশি হলেও পাশ হয়, কিন্তু অন্য যে কোনো বিল যেগুলো সংবিধানের মূল স্তম্ভে আঘাত করে না, তার পরিবর্তন করতে পারে না, এই জাতীয় হয়তো কোনো বিল, যেমন এই অতি সম্প্রতি ওয়াকফ আইনের কিছু সংশোধনী এনেছে, কিন্তু তার মূল ধাঁচা, মূল স্তম্ভ, এটা পরিবর্তন করার ক্ষমতা এই মোদী সরকারের অন্তত এই 18 লোকসভাতে নেই। কিন্তু চেষ্টা ত্রুটি কি আছে তা জেনেও এক দেশ এক নির্বাচন নিয়ে শুধু দলের কোন সেল, এখানে তারা এদের আইনজীবী সেলকে নিয়ে করেছে, কিন্তু সেখানেই থেমে নেই। কদিন আগে বিধানসভা এই অধিবেশনের ঠিক পরদিনেই, এই অধিবেশন সমাপ্তি হওয়ার পরদিনেই স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিধানসভাতে একটা মক পার্লামেন্ট করিয়েছে। প্রচার মাধ্যম সরকারি উদ্যোগে প্রচার চালাচ্ছে যে না, এক দেশ এক নির্বাচন হলে পরে দেশের অর্থনৈতিক সমস্যা সব উবে যাবে, বেকার সমস্যা যাবে, কাজ করার অবাধ সুযোগ তৈরি হবে। এবং এখানে বলছেন যে এক দেশ এক নির্বাচন এই আইন পাশ হলে নাকি ভোটারদের ভোটের অধিকার সুনিশ্চিত হবে। এখনকার ব্যবস্থায় কি ভোটের অধিকার সুনিশ্চিত হয় না? এক দেশ এক নির্বাচন হলে নাকি
এই দেশে আর অর্থের যে অসংকুলন এগুলো থাকবে না। আর কি বলছে যে এক দেশ এক নির্বাচন, এটা হলে পরে ভারতবর্ষ একেবারে তার বিকাশ রকেট গতিতে এগিয়ে যাবে। বিরোধীরা তার বিরোধিতা করছে কেন? তারা অস্তিত্ব বিলীন হওয়ার সংকটে ভুগছে, অস্তিত্ব রক্ষায় তারা হচ্ছে। কারা বলছে এগুলো? যারা উপনির্বাচন ও ছাপ্পা ভোট দিয়ে এমএলএ হতে হয়, ছাপ্পা ভোট দিয়ে এমপি হতে হয়, ছাপ্পা ভোট দিয়ে ত্রিস্তর পঞ্চায়েত দখল করতে হয়, তারা সেখানে বলছে। এই জায়গায়ও আমাদের দেশের বর্তমান এই সাম্প্রদায়িক শক্তি, যারা আদানি আম্বানির তাদের অর্থানুকূল্যে বা আদানি আম্বানির সাথে এই শক্তির যে যুগলবন্দি, এটাও আরেক ধরনের অদ্ভুত সমাপতন। আমরা আমেরিকায় দেখছি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসার পর আমেরিকার বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো, হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বার্কলে ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি ধমকি দিচ্ছে। সেখানকার বিশ্বখ্যাত যে সমস্ত শিক্ষাবিদ তাদেরকে বলছে, আমাদের এখানে যেমন বিশ্ববিদ্যালয়ের পতিতদশা এই প্রফেসরদের বলা হয় টুকরে টুকরে গ্যাং, আরবান নকশাল, ওখানে বলছে এরা কমিউনিস্টদের ভূত। তারা যদি ট্রাম্পের কথা অনুযায়ী তাদের শিক্ষা ব্যবস্থা না পাল্টায়, তাহলে তারা আমেরিকান সরকার তাদেরকে গ্রান্ট দেবে না। ইতিমধ্যে বন্ধ করার ঘোষণাও সেখানে দিয়েছে। ঠিক একই কায়দে ভারতবর্ষেও নরেন্দ্র মোদী, অমিত শাহরা জেএনইউর উপরে কিরকম আক্রমণ, যাদবপুর ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, উসমানিয়া ইউনিভার্সিটির উপরে অসংখ্য ঘটনা, শুধু ছাত্রদের উপরে না, শিক্ষকদের উপরেও। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এবং রাষ্ট্র পরিচালিত সমস্ত ইউনিভার্সিটিতে আরএসএস এর লোক ধরে ধরে ভাইস চ্যান্সেলর বা অন্যান্য বড় বড় পদে ঢুকাচ্ছে। আমাদের এখানে আমরা দেখছি ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, রাজ্য সরকার পরিচালিত মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান প্রযুক্তি বা বর্তমান সমাজের যে সমস্ত সমস্যাগুলি নিয়ে ছাত্ররা গবেষণা করবে, আলোচনা করবে, সেমিনার হবে, এ সমস্ত বিষয় নেই। সেখানে ডিপ্লোমা চালু হচ্ছে ওই শান্তিকালী আশ্রমের সাধু বাবাজির নামে, তিনি উদ্বোধন করছেন গিয়ে। প্রায় একই, 7 সমুদ্র 13 নদীর পাড়ে যা হচ্ছে যেন এখানেও তাই। তো তাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করব? হ্যাঁ, বিগত কিছু নির্বাচনে যে আমাদের অভিজ্ঞতা হয়েছে, তারা যেরকম ভাবে হাজার হাজার কোটি টাকার কালো টাকা ইলেকটোরাল বন্ডের নামে, তারপরে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ভোতা করে দিয়ে নির্বাচন কমিশন, সিবিআই, ইডি এগুলোকে ব্যবহার করে, তার সাথে বাইক বাহিনী, সন্ত্রাসী বাহিনী, যেন তারা অপ্রতিরোধ্য, তাদেরকে মোকাবেলা সেখানে কঠিন। এই জায়গাতেও শুধু সমাজতান্ত্রিক নির্মাণে, জনগণতান্ত্রিক বিপ্লবের সময়েতে শুধু লেনিনের শিক্ষা আমাদের কাছে উপযোগিতা নয়, এই যে বর্তমান আমাদের দেশের এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেতেও লেনিন আমাদের কাছে উজ্জ্বল আলোক শিখা। এখানে কমরেড রতন শিক্ষক মানুষ, অনেক বইপত্র পড়েছে, অনেক কিছু জান না, আমি এত বলতে পারবো না, কিন্তু কিছু কিছু লেনিন সম্পর্কে আমরা যারা কমিউনিস্ট পার্টি করি পড়তেই হয়, পড়তেই হবে। লেনিনের সময়েতে, সেই বলশেভিক বিপ্লবের সময়েতে
হ্যাঁ, আজকের মতো সিআইএ ছিল না, নাটো ছিল না, G7 ছিল না, ইউরোপিয়ান ইউনিয়ন ছিল না, IMF, ওয়ার্ল্ড ব্যাংক ছিল না। কিন্তু কি ছিল? নিরক্ষরতা, কুসংস্কার, দারিদ্র, এবং তার মধ্যে একটা আপাত গণ্ডি যে প্রগতিশীল আলোকবর্তিকা সেখানে পৌঁছাতে গেলে পরে সেগুলো যে প্রতি বিপ্লবীর কামান, প্রতি বিপ্লবীর বন্দুক, বা আজকে বিজেপি ক্ষমতা দখলের জন্য যে সমস্ত অস্ত্রগুলো তারা ব্যবহার করে, কালো টাকা, গুন্ডা এবং প্রশাসনিক যন্ত্র, তার থেকে এই নিরক্ষরতা, কুসংস্কার, ধর্মান্ধতা এগুলো মোটেই না। সেখানেই লেনিন তার সাংগঠনিক মুন্সিয়ানা যে কথা বলেছে, কনক্রিট অ্যানালিসিস অফ কনক্রিট কন্ডিশন, এবং সে অনুযায়ী সিদ্ধান্ত, সে অনুযায়ী পদক্ষেপ, সেভাবেই যে জারের আনুগত্যের দেয়াল ভেঙে, জারের সমস্ত সৈন্যবাহিনীর প্রতিরোধ ভেঙে এবং সমতাতন্ত্রের প্রতি যে আনুগত্য মানুষের, তার সমস্ত দুর্ভেদ্য দেওয়াল ভেঙে সেখানে সমাজতন্ত্রের পতাকা উড়িয়েছেন। আমাদের বর্তমান অবস্থায় জনগণতান্ত্রিক বিপ্লবের স্তরে পৌঁছার আগে আমাদের বর্তমান স্তরে যে এই বুর্জুয়া রাজনীতি মোকাবেলা করতে হবে, একটাই রাস্তা, সেই মানুষের কাছে যেতে হবে। আমাদের দেশের যে কোনো প্রান্তেই হোক, আমাদের দেশের 90% বেশি যারা শ্রমজীবী মানুষ, তারা আনঅর্গানাইজড, অসংগঠিত। তার মানে তার অনিশ্চয়, মানে তার জীবন জীবিকার সামনে সম্পূর্ণ অনিশ্চয়তা। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের হাতে সম্পদের ভোগ করার কোনো অধিকার সেখানে নেই। প্রতিদিন এগুলো তুলে নিয়ে যাচ্ছে। তার মানে হলো আজকে আমাদের পতাকা তলে, আমাদের সংগঠনের মেম্বারশিপ নিয়ে আমাদের মিছিলে না হাঁটলেও বুর্জুয়া যে কোনো দলের পেছনে, বা এদেরকে হয়তো বা কেউ কেউ ভোটও দেয়, কিন্তু তার ভেতরে অপ্রাপ্তির ক্ষোভ, তার ভিতরে অনিশ্চয়তার ক্ষোভ, তার ভেতরে শাসক দলের প্রতি সিস্টেমের বিরুদ্ধে ন্যাচারাল ক্ষোভ রয়েছে। তাকে সংগঠিত করার জন্য আমাদের কমিউনিস্টদের অফুরন্ত আমাদের সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আমাদের রাজ্যে এখনো প্রায় 40,000 আমাদের পার্টি সভ্য আছে, প্রায় 5 লক্ষাধিক আমাদের বিভিন্ন গণসংগঠনের সভ্যপদ গ্রহণ করেন শত্রু চোখরাঙ্গানি, এবং বর্তমান শাসক দলের তাদের যে স্বজন পোষণ, যে বিরোধীদের সিপিআইএম এর পতাকা তলে হাঁটলেই, সিপিআইএম এর নেতাদের সাথে কথাবার্তা বললেই তার ন্যায্য সাংবিধানিকভাবে তার অধিকার, এখান থেকে যে কোনো সময় তাকে তার নাম ছাঁটাই করে দিতে পারে। কিন্তু তারপরেও 40 লক্ষ লোকের মধ্যে 5 লক্ষের উপরে আমাদের কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, যুব, ছাত্র, নারী এবং বুদ্ধিজীবীদের মধ্যে সেই সংগঠন, গণসংগঠন তার সর্বপটকারী, এটা কম কথা নয়। কাজে সেই জায়গায় লেনিনের জীবন থেকে, তার কাজ থেকে কিভাবে নির্বাসিত হওয়ার খাড়া নিয়ে, মাথার উপর নিয়ে, মৃত্যু পরোয়ানার প্রতি মুহূর্তে সেরকম সন্দেহ নিয়ে তিনি সে বিপ্লব সংগঠিত করেছেন, সম্পূর্ণ একটা অজানা পথে হাত
পথে হেঁটে, আমাদের কাছে তো এগুলো অজানা নয়, বরঞ্চ বহু উদাহরণ, রুশ বিপ্লব, চীনের বিপ্লব ইত্যাদি ইত্যাদি, পৃথিবীর আরো বহু প্রান্তে এরকম প্রগতিশীল সমাজ বিকাশের আন্দোলন। কাজী নিষ্ঠার সাথে আজকে আমাদের এই উদযাপন, লেনিনকে স্মরণ, এটা শুধুমাত্র বছরের একটা ক্যালেন্ডারের 22 তারিখ আসলো আমাদের একটা কর্তব্য সেভাবে নয়। আমরা যে লক্ষ্যে নাম লিখিয়েছি সেই জায়গায় আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য এটাকে কামিয়াব করার, সফল করার, সে শপথ গ্রহণ করার মধ্য দিয়েই আমরা কমরেড ভ্লাদিমির ইলিচ লেনিনকে যথোপযুক্ত সম্মান জ্ঞাপন করব। আমি আবারও আপনাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে এবং কমরেড লেনিনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ, খুলুমখার।